স্নেহের ছাত্ররা, তোমাদের অনলাইন ক্লাস শুরু হয়েছে। তো এই অনলাইন ক্লাসে আজকে আমি ফিজিক্স বা পদার্থবিজ্ঞানে পড়া শুরু করব। আমি আলমগীর মণ্ডল, তোমাদের ফিজিক্সের একজন শিক্ষক। আমি ফিজিক্সের কিছু কিছু অংশ পড়াবো। তো আমরা প্রথমে আজকে মহাকর্ষ, গ্র্যাভিটেশন, এই অধ্যায়টা সম্পর্কে আমরা পড়তে শুরু করছি। দেখো, গ্র্যাভিটেশনের সঙ্গে নিউটনের নাম জড়িয়ে আছে। তোমরা ছোটোবেলা থেকে পড়েছো সেই আপেলের খসে পড়া সেই গল্প, সেই ঘটনা থেকেই আমরা মহাকর্ষ সম্পর্কে অনেক ব্যাখ্যা পেয়ে থাকি। তো মহাকর্ষ জিনিসটা কি, এগুলো অলরেডি কিছু কিছু পড়েছো তোমরা, তবু আমি সংক্ষেপে একটু বলছি যে এই বিশ্বের যে কোনো দুটি বস্তুকণা পরস্পরকে আকর্ষণ করে। এটা পদার্থের একটা মৌলিক ধর্ম। এই ধর্মটাকেই বলা হয় এই বলটাকে বলে মহাকর্ষ বল। আচ্ছা, এই ধর্মটাকে মহাকর্ষ বলে। এই মহাকর্ষ বলের জন্যই আমাদের এই মহাবিশ্বে বিভিন্ন গ্রহগুলো এক একটা নক্ষত্রের চারপাশে ঘুরছে। এই সম্পর্কে বহু প্রাচীনকাল থেকে দার্শনিক বিজ্ঞানীদের মনে ধারণা ছিল, তবে সেই ধারণাটা পরিষ্কার ছিল না। প্রথম একজন জার্মান বিজ্ঞানী কেপলার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে গ্রহের গতি সম্পর্কিত 3টে সূত্র আবিষ্কার করেন। পরবর্তীকালে এই সূত্রগুলোর ব্যাখ্যা দিতে গিয়েই বিজ্ঞানী নিউটন মহাকর্ষ সূত্র উপস্থাপন করেন। তো সেই নিউটনের মহাকর্ষ সূত্র সম্পর্কে আমরা এখানে শুরু করছি। মহাকর্ষ সূত্রটা কি না, এই মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুকণা পরস্পরকে তাদের সংযোগী সরলরেখা বরাবর আকর্ষণ করে। এই আকর্ষণ বল কণা দুটির ভরের গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। দেখো, ধরো দুটো কণা আছে। কণা মানে কি, যাদের ভর আছে কিন্তু আয়তন নগণ্য, বিন্দুর মতো। M1 M2 ভরের দুটি কণা আছে। এই কণা দুটো d দূরত্বে রাখা আছে। তাহলে এই কণা দুটো পরস্পরকে আকর্ষণ করবে। এই আকর্ষণ বলের মান F নির্ভর করছে এই সূত্র অনুসারে এই কণা দুটোর ভরের গুণফলের সমানুপাতিক। তার মানে এখানে F সমানুপাতিক M1 M2 যখন তাদের মধ্যে দূরত্ব d স্থির। আবার F সমানুপাতিক তাদের মধ্যে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক যখন M1 M2 এই গুণফলটা স্থির। তাহলে যৌগিক ভেদের সূত্র অনুসারে এই দুটোকে মিশিয়ে নিয়ে আমরা লিখতে পারি F সমানুপাতিক M1 M2 বাই d²। সমানুপাতিক চিহ্ন তুলে সমান চিহ্ন দিলে একটা ধ্রুবক দিতে হয়। এই ধ্রুবকটাকে আমরা ক্যাপিটাল G অক্ষর দিয়ে প্রকাশ করি, M1 M2 বাই d²। এই জিটাকে বলে মহাকর্ষীয় ধ্রুবক। এখানে ক্যাপিটাল জিটাকে বলে সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক, গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। আচ্ছা, এখন বলছে এই যে বলের মান, এই বলের মানটা তোমার এই বস্তু দুটোর
মধ্যে কি মাধ্যম আছে তার উপর নির্ভর করে না। বস্তু দুটো কোন অবস্থায় আছে, অর্থাৎ কঠিন, তরল না গ্যাস, তার উপর নির্ভর করে না। আবার এই বস্তু দুটোর কোন অবস্থানে আছে, অর্থাৎ একটার সাপেক্ষে আর একটা কোন দিকে আছে, ডি দূরত্বে আছে, কিন্তু এখানে আছে না এদিকে আছে না এদিকে আছে, ডি দূরত্বে ওপর নির্ভর করে, কিন্তু একটার সাপেক্ষে অন্যটা কোন অবস্থানে আছে তার ওপর নির্ভর করে না। বস্তুগুলোর উষ্ণতার ওপর নির্ভর করে না। তো সেই জন্য এই মহাকর্ষ সূত্রের এটাকে একটা সার্বজনীন সূত্র বলে, এবং এক্ষেত্রে এই যে ধ্রুবকটা পাওয়া যায়, এই ধ্রুবকটাকে সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক বলে। অর্থাৎ এই ধ্রুবকের মানটা আলোর বেগ, শূন্য মাধ্যমে আলোর বেগ যেমন সবসময় ধ্রুবক, কনস্ট্যান্ট, সেরকম এর মানটাও সবসময় ধ্রুবক। এটাকেই মহাকর্ষীয় সূত্রের সার্বজনীনতা বলা হয়। এখন আমরা এই মহাকর্ষীয় ধ্রুবক সম্পর্কে আরেকটু জানব। তো মহাকর্ষীয় ধ্রুবক জি সমান, দেখো এই সমীকরণ থেকে কি পাচ্ছি, এফ ডি স্কোয়ার বাই এফ ইন্টু ডি স্কোয়ার বাই m1 ইন্টু m2। তাহলে দেখো এই সমীকরণে আমরা যদি তোমার m1 m2 এইগুলোর মান যদি 1 বসাই, m1 m2 এই কণাগুলোর ভর যদি একক ভর হয় আর তাদের মধ্যে দূরত্বটা যদি একক হয়, তাহলে এই মানগুলো যদি এখানে বসাই, তাহলে জি সমান কত পাচ্ছি না, জি সমান পাচ্ছি, দেখো এটা 1 হয়ে গেল, এটা 1 হয়ে গেল, 1 স্কোয়ার, 1 ইন্টু 1, তাহলে শুধু এফ হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা মহাকর্ষীয় ধ্রুবক এর একটা সংজ্ঞা পেতে পারি। কি সেই সংজ্ঞাটা না, একক ভরের দুটি বস্তু কণা যদি একক দূরত্বে থাকে, তাহলে সেই কণাগুলোর ওপর যে মহাকর্ষ বল কাজ করে তার মানটাকেই আমরা মহাকর্ষীয় ধ্রুবকের মান বলে ধরে নেব। হলো, এখন তাহলে মহাকর্ষীয় ধ্রুবকের সংজ্ঞা হলো এটা, একক ভরের দুটি কণা একক দূরত্বে থেকে পরস্পরের উপর যে আকর্ষণ বল প্রয়োগ করে তার মানকেই আমরা মহাকর্ষীয় ধ্রুবক বলব। এখন এই মহাকর্ষীয় ধ্রুবকের একক কি হবে আর মাত্রা কি হবে, এই দুটো আমরা একটু মাত্রীয় সমীকরণ কি হবে সেগুলো আমরা একটু দেখে নিতে পারি। তো দেখো জি ইকুয়াল টু এফ ডি স্কোয়ার বাই m1 m2, তাহলে জি এর মাত্রীয় সংকেত কি হবে না, এই সমীকরণ থেকেই পাবো আমরা। তাহলে জি এর মাত্রীয় সংকেত হবে, এখানে এফ হচ্ছে বল, ফোর্স, তাহলে ফোর্সের মাত্রীয় সংকেত আমরা জানি ml t টু দি পাওয়ার -2, ডি ডিস্ট্যান্স, তাহলে সেটা হবে এল স্কোয়ার বাই ভর, তাহলে এম স্কোয়ার, দুটো এম এর গুণফল। তাহলে এখানে আমরা পাচ্ছি দেখো m টু দি পাওয়ার -1, এল কিউব আর টি টু দি পাওয়ার -2, তাহলে এটা হলো জি এর মাত্রীয় সংকেত। আবার তাহলে এখান থেকে আমরা সিজিএস এবং এসআই এককও পেয়ে যেতে পারি। তাহলে জি এর সিজিএস একক কী হবে, তাহলে না সিজিএস একক হবে এম, তার মানে গ্রাম টু দি পাওয়ার -1, সেমি কিউব আর সেকেন্ড টু দি পাওয়ার -2। আর জি এর এসআই একক কী হবে না, এসআই একক হবে দেখো কেজি টু দি পাওয়ার -1, মিটার কিউব আর তোমার হলো সেকেন্ড টু দি পাওয়ার -2, এগুলো হলো এর এসআই একক। আচ্ছা, এখন এই জি এর মান পরীক্ষা করে নির্ণয় করা যায়, অর্থাৎ দুটো জানা ভরকে একটা জানা দূরত্বে রেখে তাদের মধ্যে যদি মহাকর্ষ বল এফটা আমরা পরিমাপ করে নিতে পারি কোনো পরীক্ষা ব্যবস্থার সাহায্যে, তাহলে এই সমীকরণে সেগুলো বসিয়ে জি এর মান নির্ণয় করা যায়। তো
প্রথম 1798 খ্রিস্টাব্দে ব্রিটিশ বিজ্ঞানী ক্যাভেন্ডিশ জি এর মান পরিমাপ করেন এবং সেই অনুযায়ী জি এর যে মান পাওয়া গিয়েছিল সেটা ছিল 6.6576 ইন্টু 10⁻⁻8 সিজিএস একক, মানে এই এককটা 6.6576 10⁻⁻8 সিজিএস একক। কিন্তু পরে আরও দুজন বিজ্ঞানী আরও নিখুঁতভাবে জি এর মান নির্ণয় করেছেন। তারা হলেন তোমার আমেরিকার ইউএস ন্যাশনাল ব্যুরো অফ স্ট্যান্ডার্ডস, সেখানে এই পরীক্ষাগুলো ওনারা করেছিলেন। বিজ্ঞানী হাইল এবং খজানোভস্কি, এবং তাদের যে মানটা নির্ণয় করেছিলেন সেটাই আন্তর্জাতিকভাবে স্বীকৃত। তো বর্তমানে জি এর যে মানটাকে আমরা স্বীকৃতি দিয়েছি সেই মানটা হলো জি ইকুয়াল টু, সেই মানটা হলো জি ইকুয়াল টু 6.670 ইন্টু 10⁻⁻8 সিজিএস একক, বা 6.670 ইন্টু 10⁻11 এসআই একক। এই মানটাকে বর্তমানে তোমার জি এর আন্তর্জাতিকভাবে স্বীকৃত মান। নিউটনের মহাকর্ষ সূত্র সম্পর্কে জানলাম। এখন এই নিউটনের মহাকর্ষ সূত্র দুটি কণার ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু বাস্তবে বেশিরভাগ বস্তুই বিস্তৃত আকারের হয়। তাহলে এরকম দুটো বড় আকারের বস্তুর ক্ষেত্রে আমরা কি করে মহাকর্ষীয় আকর্ষণ বল হিসেব করব? না, সেক্ষেত্রে আমরা একটা বিস্তৃত বস্তুকে অসংখ্য ছোট ছোট কণার সমষ্টি বলে ধরে নিতে পারি। যেমন এই বস্তুটা ধরো M1, M2, M3 এরকম অসংখ্য কণার সমষ্টি, এবং প্রত্যেকটা কণার একটা করে ভর আছে নির্দিষ্ট। আর একটা বিস্তৃত বস্তু আছে, সেটাও অসংখ্য কণার সমষ্টি। এখন প্রথমে যে কোনো একটা, এই বস্তুটার মনে করো যে কোনো একটা কণা ধরলাম, এই কণাটার সঙ্গে এই বস্তুটার প্রত্যেকটা কণার মধ্যে আকর্ষণ বলের মানগুলো এবং অভিমুখগুলো আমরা নিউটনের মহাকর্ষ সূত্র প্রয়োগ করে নির্ণয় করব। ধরো এখানে এই কণাটার সঙ্গে এই কণাটার F1 বল কাজ করছে, এটার সঙ্গে F2 বল কাজ করছে, এটার সঙ্গে F3 বল কাজ করছে। এরকম অসংখ্য কণার জন্য আমরা একটা করে বল পাব। সেই বলগুলো ভেক্টর পদ্ধতিতে যোগ করি, তাহলে এই বস্তুটার এই কণাটার সঙ্গে এই গোটা বস্তুটার যে মহাকর্ষ বল কাজ করবে সেটা আমরা পেয়ে যাব। এরপরে এই বস্তুটার অন্য আর একটা কণা নেব, এবং সেই কণাটার ওপর এই গোটা বস্তুটার আকর্ষণ বল একইভাবে নির্ণয় করব। নিয়ে যে বলগুলো পাবো সেই বলগুলোর যদি লব্ধি করি, তাহলে আমরা দুটো বস্তুর মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বলের মান এবং অভিমুখ পাবো। তো বুঝতেই পারছো এটা খুব জটিল একটা পদ্ধতি। কেবলমাত্র যদি বস্তুগুলোর তোমার নির্দিষ্ট জ্যামিতিক আকার বিশিষ্ট হয়, অর্থাৎ রেগুলার শেপ থাকে, তাহলেই আমরা একটু উচ্চতর গাণিতিক পদ্ধতি প্রয়োগ করে এগুলো নির্ণয় করা যেতে পারে। হয়েছে? তবে বস্তুগুলোর আকারের তুলনায় যদি এদের দূরত্বটা অনেক বেশি হয়, বা দূরত্বের তুলনায় এদের আকারগুলো যদি উপেক্ষণীয় হয়, তাহলে আমরা এই বস্তুগুলোকে এক একটা বিন্দু হিসাবে ধরে নিতে পারি, এবং সেই বিন্দুতে এই গোটা বস্তুটার ভর কেন্দ্রীভূত আছে। সাধারণত সেই বিন্দুগুলো ওই বস্তুর ভর কেন্দ্র বলে একটা বিন্দু থাকে, সেই বিন্দুতে আছে বলে ধরে নিতে পারি। তো এইভাবে নির্দিষ্ট জ্যামিতিক আকারের বস্তুর ক্ষেত্রে তোমার উচ্চতর গণিত প্রয়োগ করে
আমরা কিছু আকর্ষণ বল হিসেব করা হয়েছে এবং সেখান থেকে আমরা দু একটা সিদ্ধান্ত আমাদের পরবর্তী আলোচনায় কাজে লাগাবো। তার একটা হচ্ছে যে যদি একটা নিরেট গোলক থাকে, এরকম একটা নিরেট গোলক, সুষম গোলক, সব জায়গায় ঘনত্ব সমান, এর কাছাকাছি কোনো একটা বিন্দু আছে, এর পৃষ্ঠের কাছাকাছি বা কোথাও একটা বিন্দু আছে, তাহলে এক্ষেত্রে দূরত্বটা উপেক্ষণীয় নয় এর আকারের তুলনায়। এখন এই বস্তুটার সঙ্গে এই বিন্দুটার যখন আকর্ষণ বল আমরা হিসেব করব, তখন আমরা ধরে নিতে পারি যে এই বস্তুটার সমস্ত ভর নিরেট গোলকের কেন্দ্রে কেন্দ্রীভূত আছে। অর্থাৎ এই বস্তুটার ভরকে আমি যদি m1 ধরি, তাহলে এই m1 ভরটা যেন একটা বিন্দুতে আছে। কোথায় আছে? না এই গোলকটার কেন্দ্রে। এবং সেক্ষেত্রে এর সঙ্গে এই কণাটার আকর্ষণ বল আমরা হিসেব করে নিতে পারবো মহাকর্ষ সূত্র দিয়ে প্লেন। আচ্ছা, এই একটা বিষয় আমরা পরবর্তী আলোচনায় কাজে লাগাবো। আর 2 নম্বর হচ্ছে, যদি একটা ফাঁপা গোলক থাকে, ধরো এরকম একটা ফাঁপা গোলক, গোলকটা ভিতরটা ফাঁপা, এরকম একটা গোলক আছে, ভিতরটা ফাঁপা, তার একটা বেদ আছে, যা হোক, অর্থাৎ এই জায়গায় কোনো ভর নেই, এটা পুরোটা নিরেট গোলক ছিল, আর এটা একটা ফাঁপা গোলক। তো এই ফাঁপা গোলকের ক্ষেত্রে যদি এর ভিতরে তোমার একটা, আচ্ছা এটা নিরেট হোক, একটা কথা বলে নিই, এটা যদি নিরেট হোক বা ফাঁপা হোক, উভয় ক্ষেত্রেই এই বাইরের কোনো বস্তুর সঙ্গে এর আকর্ষণ বল হিসেব করার জন্য এর কেন্দ্রে সমস্ত ভরটা কেন্দ্রীভূত আছে বলে ধরে নিতে পারে। এখন এটা যদি ফাঁপা হয় দ্বিতীয় ক্ষেত্রে, এবং একটা কণা যদি এর ভিতরে থাকে, তাহলে এই ফাঁপা গোলকটার সঙ্গে আর এই কণাটার যে আকর্ষণ বল, সেটা তোমার ওই উচ্চতর গণিতের কাজে লাগিয়ে হিসেব করে দেখা গেছে এদের মধ্যে কোনো আকর্ষণ বল, এই ফাঁপা গোলকটার ভিতরে থাকা কণার সঙ্গে ফাঁপা গোলকটার কোনো মহাকর্ষ বল কাজ করে না, অর্থাৎ মহাকর্ষ বল শূন্য। তাহলে এই দুটো ধারণা আমরা এর পরবর্তী আলোচনায় আমরা কাজে লাগাবো। আমরা এখন এই আগের ধারণাগুলোকে কাজে লাগিয়ে সূর্য ও চন্দ্রের সঙ্গে পৃথিবীর মহাকর্ষ বলের মান কেমন হয় এবং তুলনামূলকভাবে একটা তুলনায় অন্যটা কতটা বেশি, এই রকম একটা ধারণা আমরা পেতে পারি। তো দেখো, আমাদের এই ব্রহ্মাণ্ডে নক্ষত্র আছে প্রচুর, অসংখ্য। নক্ষত্র কোনগুলো? না যেগুলো তাদের দেহ থেকে আলো, তাপ এসব বিকিরণ করে। আর এই নক্ষত্রের চারপাশে যেগুলো ঘোরে, যাদের নিজস্ব আলো নেই, যেমন সূর্যের চারপাশে যে জ্যোতিষ্কগুলো ঘোরে, এদের নিজস্ব তাপ, আলো নেই, এগুলোকে গ্রহ বলে। আচ্ছা, আমাদের পৃথিবীতে সূর্যের চারিদিকে অনেকগুলো গ্রহ ঘুরছে, যেমন বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, শনি, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, প্লুটো। এদের মধ্যে সব থেকে সূর্যের কাছে আছে বুধ, সব থেকে দূরে আছে প্লুটো। সব থেকে ছোট হচ্ছে বুধ, আর সব থেকে বড় হচ্ছে বৃহস্পতি আকারে। আর অনেক গ্রহের চারপাশে আবার কিছু জ্যোতিষ্ক ঘোরে, যেগুলোরও গ্রহের মতো নিজস্ব আলো বা তাপ বিকিরণ করার ক্ষমতা নেই, সেগুলোকে উপগ্রহ বলে। বুধ আর শুক্র এবং প্লুটো বাদে বেশিরভাগ বাকি সব গ্রহেরই উপগ্রহ আছে। তার মধ্যে বৃহস্পতির উপগ্রহের সংখ্যা সব থেকে বেশি। পৃথিবীর একটা মাত্র উপগ্রহ আছে, সেটা হলো চাঁদ। এখন আমাদের এই মহাবিশ্বে এই গ্রহগুলোর তোমার গতিপথ মোটামুটি বৃত্তাকার আছে। এখন এই মহাকর্ষ সূত্রকে কাজে লাগিয়ে এই গ্রহগুলোর অবস্থান, একটার সাপেক্ষে অন্যটার অবস্থান আমরা খুব সূক্ষ্মভাবে নির্ণয় করতে পারি। যেমন আমাদের পৃথিবীর সাপেক্ষে সূর্য বা চন্দ্রের অবস্থান, যেমন সূর্যোদয়, সূর্যাস্ত,
বৎসরের কোনো নির্দিষ্ট দিনে ঠিক কোন সময়ে হবে একদম সেকেন্ডের ভগ্নাংশ পর্যন্ত সূক্ষ্মভাবে গণনা করা যায়। এখন আমরা সূর্য ও পৃথিবীর মধ্যে প্রথমে মহাকর্ষ বলটা হিসেব করব। তো সূর্যের ভর এগুলো গণনা করা হয়েছে অন্য পদ্ধতিতে। তো সূর্যের ভর ধরো এম অফ সান, মাস অফ সান, এটা গণনা করে দেখা গেছে এরকম হয় 1.99 × 10⁻³ কেজি। আর পৃথিবীর ভর এগুলো অন্য পদ্ধতিতে গণনা করা হয়েছে এম অফ আর্থ, এটা গণনা করে পাওয়া গেছে 5.96, প্রায় 6-এর মতো, ইন্টু 10⁻24 কেজি। আর পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব মোটামুটি প্রায় বৃত্তাকার পৃথিবীর কক্ষপথটা সূর্যের চারপাশে, তো সেই জন্য এই বৃত্তাকার কক্ষপথের গড় দূরত্ব, পৃথিবী সূর্য ও পৃথিবীর গড় দূরত্ব অন্য পদ্ধতিতে নির্ণয় করা হয়েছে, সেটাকে ডি বলা হয় যদি, তাহলে এই ডি এর মানটা এরকম দাঁড়ায় 1.497 × 10⁻11 মিটার। 10⁻11 মিটার। তাহলে এই প্যারামিটারগুলোকে কাজে লাগিয়ে আমরা পৃথিবী ও সূর্যের মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বল এফ গণনা করতে পারি জি এম সান এম আর্থ বাই তাদের মধ্যে ডিস্ট্যান্স। তো এই মানগুলো যদি সব বসিয়ে দিই তাহলে জি এর মান 6.67 × 10⁻11। আচ্ছা, এখানে সানের ভর হচ্ছে 1.99 × 10⁻30, আর এটা হচ্ছে 5.96 × 10⁻24, আর নিচে হচ্ছে 1.497 × 10⁻11 তার হোল স্কোয়ার, এত নিউটন। তো এগুলো যদি সব হিসেব করি তাহলে এর হিসেব করলে এই মানটা এরকম আসে 3.53 × 10⁻22 এত নিউটন আসে সূর্য আর পৃথিবীর মধ্যে আকর্ষণ বল। সেরকম পৃথিবী আর চন্দ্রের মধ্যে আকর্ষণ বল আমরা একইভাবে হিসেব করতে পারি। তাহলে এখানে সূর্যের ভর, আচ্ছা দেখো, তাহলে এটা আমরা একটা পেলাম, এটা হচ্ছে পৃথিবী, সূর্য, সান আর আর্থের মধ্যে যে আকর্ষণ বল বা আর্থ সানের মধ্যে। আর যদি আমরা চন্দ্রের সঙ্গে পৃথিবীর আকর্ষণ বল হিসেব করি সেক্ষেত্রে চন্দ্রের ভরটাও আমাদের কাজে লাগাতে হবে। তো চাঁদের ভর মাস অফ মুন লিখলাম, এই চাঁদের ভরটা হিসেব করে দেখা গেছে 7.33 × 10⁻22 কেজি। আর চন্দ্র থেকে যে দূরত্বটা, পৃথিবীর যে গড় দূরত্ব, তো সেই গড় দূরত্বটা তোমার 3.84 × 10⁸ মিটার। তাহলে পৃথিবীর সঙ্গে চাঁদের যে মহাকর্ষ বল কাজ করে, ধরো এফ অফ তোমার আর্থের সঙ্গে মুনের, তাহলে সেটা আগের মতো 6.67 × 10⁻11 পৃথিবীর ভর হচ্ছে তোমার কত না 5.96 × 10⁻24 তোমার এই দুটো, এটা 7.33 × 10⁻22, আর দূরত্ব, এই দূরত্বটা 3.84 × 10⁸ তার হোল স্কোয়ার, এত নিউটন। এটা যদি হিসেব করা যায় তাহলে এটা আসে 1.976 × 10⁻20 নিউটন। এই দুটোকে যদি তুলনা করি, যে ধরো সূর্যের সঙ্গে পৃথিবীর আকর্ষণ বল আর চন্দ্রের সঙ্গে
তোমার পৃথিবীর আকর্ষণ বল, আর্থের সঙ্গে মুনের আকর্ষণ বল। তো এই দুটোকে যদি মান দুটো বসায়, এই 1.3.53 10⁻22 বাই তোমার 1.976 ইন্টু 10⁻20, তাহলে এটার মানটা প্রায় 175 আসে। তার মানে চন্দ্রের সঙ্গে পৃথিবীর যে আকর্ষণ বল তার 175 গুণ হলো সূর্যের সঙ্গে পৃথিবীর আকর্ষণ বল। যদিও চাঁদের তুলনায় সূর্যের ভর প্রায় তোমার 3 কোটি গুণ বেশি, তবু আকর্ষণ বলটা মোটে 175 গুণ বেশি। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে যে চন্দ্রর সঙ্গে পৃথিবীর দূরত্বটা তোমার সূর্য ও পৃথিবীর দূরত্বের তুলনায় অনেক কম। তো এই যে আকর্ষণ বলগুলো আমরা পেলাম, এই আকর্ষণ বলের কারণেই পৃথিবীতে জোয়ার ভাটার সৃষ্টি হয়। পৃথিবীর জলরাশির ওপর চন্দ্রের এবং সূর্যের এই আকর্ষণ বলের প্রভাবে জলরাশি ফুলে ওঠে এবং জোয়ারের সৃষ্টি হয়। আর যেখানে জোয়ারের সৃষ্টি হয় তার ঠিক বিপরীত দিকে ভাটার সৃষ্টি হয়। এরপর আমরা অভিকর্ষ বল আর অভিকর্ষজ ত্বরণ সম্পর্কে পড়ব। তো সাধারণভাবে যে কোনো দুটো বস্তুর মধ্যে যে আকর্ষণ বল কাজ করে তাকে মহাকর্ষ বল বলে। এখন ভূপৃষ্ঠের কাছাকাছি কোনো বস্তুর সঙ্গে পৃথিবীর যে আকর্ষণ বল কাজ করে সেটাকে আমরা অভিকর্ষ বল বলি, অর্থাৎ অভিকর্ষটা মহাকর্ষের একটা বিশেষ ক্ষেত্র। এখন দেখো, এই অভিকর্ষ বলের প্রভাবেই কোনো বস্তুকে পৃথিবী পৃষ্ঠের থেকে একটু ওপরে নিয়ে যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে এই অভিকর্ষ বলের জন্যই সেটা পৃথিবীর কেন্দ্রের দিকে পড়তে থাকে। হয়েছে? এখন এই অভিকর্ষ বলের মানটা আমরা বের করব। তো ধরো এটা পৃথিবীকে আমরা এম ভর, এম হচ্ছে পৃথিবীর ভর ধরে নিলাম, আর পৃথিবীর ব্যাসার্ধ ধরে নিলাম আর, ক্যাপিটাল আর। পৃথিবীকে একটা সুষম আকৃতির নিরেট গোলক বলে ধরে নিলাম এবং পৃথিবীর সমস্ত ভরটা তার কেন্দ্রে কেন্দ্রীভূত আছে। মনে করো পৃথিবী পৃষ্ঠের খুব কাছে, একদম প্রায় কাছে, পৃথিবী পৃষ্ঠের ওপরেই একটা ভর আছে, কণা আছে, তার ভর এম। তাহলে এই বস্তুটার সঙ্গে পৃথিবী, এখানে পৃথিবীটার সমস্ত ভর তার কেন্দ্রে কেন্দ্রীভূত আছে, অর্থাৎ এম ভর এই পৃথিবীর কেন্দ্রে আছে। তাহলে এখানে এম ভর আছে, এদের মধ্যে দূরত্ব পৃথিবীর ব্যাসার্ধের সঙ্গে সমান। তাহলে এই বস্তুটাকে পৃথিবী একটা বল দিয়ে টানছে, আবার পৃথিবীকেও এই বস্তুটা একই পরিমাণ বল দিয়ে টানছে। তাহলে এই নিউটনের মহাকর্ষ সূত্র, এটা দুটো কণার ক্ষেত্রে এই বলটা আমরা পেতে পারি, যেটা অভিকর্ষ বল। তাহলে এই বলটা হচ্ছে তোমার জি ইন্টু ক্যাপিটাল এম ইন্টু স্মল এম বাই আর স্কোয়ার। তাহলে এই বলটা পৃথিবীর কেন্দ্রের দিকে কাজ করছে, সেই জন্য সব বস্তুই পৃথিবীর কেন্দ্রের দিকে পড়ে। একটা বস্তুকে যদি সুতো দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়, তাহলে সেই সুতোটার সবসময় পৃথিবীর ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে থাকে। এখন এই বলের প্রভাবে এই বস্তুটাকে যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে এই বলের প্রভাবে বস্তুটা পৃথিবীর দিকে একটা ত্বরণ নিয়ে পড়ে। তো সেই ত্বরণটাকে অভিকর্ষজ ত্বরণ বলে। তাহলে অভিকর্ষ বলের প্রভাবে পৃথিবীর দিকে পতনশীল বস্তুতে যে ত্বরণের সৃষ্টি হয় তাকে অভিকর্ষজ ত্বরণ বলে। এই অভিকর্ষজ ত্বরণটাকে আমরা ছোট হাতের জি এই চিহ্নটার সাহায্যে প্রকাশ করি। তাহলে অভিকর্ষজ ত্বরণ এটাকে যদি আমরা জি বলি, তাহলে নিউটনের গতিসূত্রের দ্বিতীয় গতিসূত্র অনুসারে এই বস্তুটার ওপর এফ বল কাজ করছে আর বস্তুটাতে ত্বরণ হয়েছে জি। তাহলে আমরা লিখতে পারি এর ওপর ক্রিয়াশীল বল ইকুয়াল টু ভর ইন্টু ত্বরণ।
তাহলে আমরা লিখতে পারি, দেখো এখান থেকে দুটোকে যদি সমান করি তাহলে এম জি সমান জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর স্কোয়ার। তাহলে জি সমান পেলাম জি এম বাই আর স্কোয়ার। তাহলে দেখো এই যে অভিকর্ষজ ত্বরণ তার যে রাশিমালাটা পেলাম সেটা জি একটা মহাকর্ষীয় ধ্রুবক, তার মান নির্দিষ্ট, এটা পৃথিবীর ভর, এটা পৃথিবীর ব্যাসার্ধ। তো এখানে বস্তুর কোনো ভর নেই, অর্থাৎ স্মল এম রাশিটা দুদিক থেকে বাদ চলে গেছে। তার মানে অভিকর্ষজ ত্বরণের মান বস্তুর ভরের ওপর নির্ভর করে না, অর্থাৎ সকল বস্তুর অভিকর্ষজ ত্বরণের মান সমান, একই ত্বরণে পড়ে। হ্যাঁ, বাধাহীনভাবে পড়তে হবে, কোনো বাধা বল থাকা চলবে না, অর্থাৎ তার গতির বিরুদ্ধে তোমার কোনো বল কাজ করা চলবে না, শুধু অভিকর্ষ বলটা যদি কাজ করে তাহলে সকল বস্তু অভিকর্ষীয় ত্বরণের মান একই হয়। আচ্ছা, এখন যদি পৃথিবীটাকে একটা সুষম গোলক, অর্থাৎ সব জায়গায় ঘনত্ব সমান ধরে নিই, আর আমরা যদি এটাকে পৃথিবীর গড় ঘনত্ব ধরি, পৃথিবীর গড় ঘনত্ব ধরে নিই, তাহলে পৃথিবীর ভরটাকে আমরা এইভাবে লিখতে পারি, এম ইকুয়াল টু পৃথিবীর আয়তন 4/3 পাই আর কিউব ইন্টু পৃথিবীর গড় ঘনত্ব, আয়তন ইন্টু ঘনত্ব সমান ভর। তাহলে এই মানটা যদি আমরা এখানে বসাই তাহলে আমরা এই রাশিমালাটা কি পাচ্ছি দেখো না, এই রাশিমালাটা পাচ্ছি দেখো এখানে জি আর এখানে 4/3 পাই আর কিউব রো বাই আর স্কোয়ার, এটা পাচ্ছি। তো এইখান থেকে আমরা কি পাচ্ছি না, 4/3 পাই জি আর ইন্টু রো, এই একটা এক্সপ্রেশন পেলাম জি এর। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি দেখো যে জি এর মানটা নির্ভর করছে পৃথিবীর ব্যাসার্ধ আর তাদের গড় ঘনত্বের ওপর। এটা শুধু পৃথিবী নয়, যে কোনো জ্যোতিষ্কের ক্ষেত্রেই প্রযোজ্য। তাহলে কোনো জ্যোতিষ্কের পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের মান ওই জ্যোতিষ্কের গড় ঘনত্ব এবং তার ব্যাসার্ধের ওপর নির্ভর করে। ঠিক আছে, তো দেখো চন্দ্রের ব্যাসার্ধটা অনেক কম, তো সেই জন্য চন্দ্রের ওপর চন্দ্রে কোনো বস্তুর অভিকর্ষজ মানে ত্বরণের মান হচ্ছে অনেক কম। তো চাঁদে প্রায় এটা 1/6 হয়ে যাবে, কারণ চাঁদের ব্যাসার্ধ এখানে কম, চাঁদটা অনেক ছোট বলে, গড় ঘনত্বটা যদি একই ধরে নিই। আচ্ছা, তো এটা এই অভিকর্ষজ ত্বরণের মানটা হিসেব করা হয়েছে। হিসেব করে এই অভিকর্ষজ ত্বরণের মান পৃথিবী পৃষ্ঠের ক্ষেত্রে দেখা গেছে যে পৃথিবী পৃষ্ঠে সব জায়গায় আবার সমান নয়। ঠিক আছে, তো সব জায়গায় সমান নয়, মেরু অঞ্চলে জি এর মান সব থেকে বেশি, অর্থাৎ দুই মেরুতে উত্তর মেরু দক্ষিণ মেরুতে জি এর মান সব থেকে বেশি, এটার মান প্রায় তোমার 909.83 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়। আর বিষুব রেখায় বা নিরক্ষরেখায় ওপরে এই জি এর মান সব থেকে কম হয়, এটার মান প্রায় 9.78 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়, 9.78 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অর্থাৎ নিরক্ষরেখা থেকে যত মেরুর দিকে যাব অভিকর্ষজ ত্বরণের মান এখান থেকে বাড়তে বাড়তে সর্বোচ্চ এটা হয়। তো সেই জন্য এই মানটা খুব একটা ডিফারেন্স নেই, সেই জন্য আমরা একটা গড় মান ধরে নিতে পারি। তো এই দুটোকে গড় করে গড় অভিকর্ষজ ত্বরণ সেটা ধরা হয় 9.806 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সূক্ষ্ম পরিমাপ ছাড়া আমরা এই মানটা ধরতে পারি, বা 9.8 ধরে নিয়ে আমরা 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা অভিকর্ষজ ত্বরণের মান হিসাবে গণনা করা হয়। এখন দেখো এই যে বলটা হিসেব করলাম, এই বলের প্রভাবে আমরা বস্তুর ত্বরণ যার ভর স্মল এম সেটা হিসেব করলাম। এখন সেই একই পরিমাণ বল বস্তু পৃথিবীর ওপর প্রয়োগ করে, অর্থাৎ পৃথিবীকে বস্তু ওই একই বল দিয়ে আকর্ষণ করে। তাহলে কিন্তু আমরা দেখতে পাই কি না, বস্তুটা পৃথিবীর দিকে এই জি ত্বরণ নিয়ে পড়ে, কিন্তু
পৃথিবীটা বস্তুর দিকে এগিয়ে যায় না। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে যে পৃথিবীর ভরটা অনেক বেশি। যদি এই বলের প্রভাবে, এ বলের ক্রিয়ায় পৃথিবীর ত্বরণ বস্তুর দিকে, পৃথিবীর ত্বরণ যদি ধরো জি ডট বলি, তাহলে আমরা লিখতে পারি কি না, এফ ইকুয়াল টু পৃথিবীর ভর ইন্টু জি ডট। তাহলে সেখান থেকে আমরা পেতে পারছি, দেখো, এম জি ডট ইকুয়াল টু জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর স্কোয়ার। তার মানে জি ডট ইকুয়াল টু পাচ্ছি জি এম বাই আর স্কোয়ার। তাহলে এই দুটোকে যদি তুলনা করি, অর্থাৎ বস্তুর ত্বরণ জি কত পেয়েছিলাম সেটা, না জি ইকুয়াল টু জি ক্যাপিটাল এম বাই আর স্কোয়ার। তাহলে এই দুটোকে তুলনা করলে আমি পাচ্ছি, দেখো, জি ডট বাই জি, তাহলে এটা বাই এটা ভাগ করলে জি আর স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে স্মল এম বাই ক্যাপিটাল এম। তো আমরা পৃথিবী পৃষ্ঠে কোনো বস্তুর ভর পৃথিবীর ভরের তুলনায় খুবই কম। তাহলে এমটা যদি খুব ছোট হয়, তাহলে জি ডট মানে পৃথিবীর ত্বরণটা বস্তুর ত্বরণের তুলনায় খুব ক্ষুদ্র হবে, এবং সেটা এত ক্ষুদ্র যে সেটাকে আমরা উপেক্ষা করতে পারি, কোনোভাবেই সেটা পরিমাপযোগ্য নয়। সেই জন্যই আমরা কোনো বস্তুকে পৃথিবীর দিকে পড়তে দেখি, পৃথিবীকে বস্তুর দিকে যেতে দেখি না, যদিও উভয়ের ওপর একই পরিমাণ বল কাজ করে। এখন বস্তুর ওপর এই যে বলটা আমরা হিসেব করলাম, পৃথিবী কেন্দ্রের দিকে কোনো বস্তুকে যে বলে অভিকর্ষ বল দিয়ে আকর্ষণ করে, এটাকে আমরা বস্তুর ওজন বলি। এটা কি বলি আমরা, কি না বস্তুর ওজন। তাহলে ওজন হচ্ছে এক প্রকার বল হলো। তাহলে এখানে দেখো, এটা ওজন, এই এফ বলটা ওজন, আর এটা হচ্ছে বস্তুর ভর ক্যাপ স্মল এম, আর জিটা হচ্ছে ত্বরণ। তাহলে আমরা লিখতে পারি যে ওটা যদি ওজন হয়, তাহলে ত্বরণ হচ্ছে জি, বস্তুর ত্বরণ জি। তাহলে বস্তুর উপর বল হলো কত, বল হলো এফ, এটা কি বলা হচ্ছে ওজন। আর বস্তুর ত্বরণ কত, না বস্তুর ত্বরণ মানে অভিকর্ষজ ত্বরণ, সেটা হলো জি। তাহলে আমরা লিখতে পারি ওজন ইকুয়াল টু বা এফ ইকুয়াল টু বস্তুর ভর এম ইন্টু অভিকর্ষজ ত্বরণ, অর্থাৎ ওজন ইকুয়াল টু ভর ইন্টু ত্বরণ। ওজন ওয়েট যদি বলি এটাকে, তাহলে এম ইন্টু জি। তাহলে ওজন এক প্রকার বলকে বোঝাচ্ছে। তাহলে ওজনের একক, বলের একক হবে নিউটন, তোমার ডাইন, এই সমস্ত যেগুলো আমরা পড়েছি আগে, সেই জিনিসগুলি আমরা এখানে দেখতে পাই। এখন বস্তুর এই যে ভরের কথা বলা হয়, এই ভর কিন্তু বস্তুর দুইভাবে, দুটো ধারণা থেকে বস্তুর ভরের ধারণাটা আমরা পাই। তার এক প্রকার ভরকে বলে তোমার জড়তীয় ভর, জড়তীয় ভর। আর এক প্রকার ভরকে বলে এটা ইনার্সিয়াল মাস। আর এই মহাকর্ষীয় ধারণা থেকে আর এক প্রকার যে ভরের ধারণা পাওয়া যায়, সেটাকে বলে অভিকর্ষীয় ভর। তো এই দু প্রকার ভর সম্পর্কে আমরা একটু জানব। এখন দেখো, যে দুটো বস্তু আছে, মনে করো এম ও এম ডট, ভরের বস্তুর উপর একই বল এফ প্রয়োগে এ ও এ ডট ত্বরণ সৃষ্টি হলো। তাই যদি হয়, তাহলে আমরা লিখতে পারি এফ সমান নিউটনের গতিসূত্র অনুসারে এম এ, এবং আবার এফ সমান এম এ ডট। তার মানে এম ডট এ ডট। তার মানে আমরা কি পাচ্ছি না, এম এ সমান এম ডট এ ডট। তার মানে এম সমান
এ ডট বাই এ ইন্টু এম ডট। তাহলে এখান থেকে দেখো যে একই বল দুটো বস্তুর ওপর যদি কাজ করে তাহলে তাদের যে ত্বরণ হবে সেই ত্বরণ দুটোর অনুপাতকে একটা বস্তুর ভর দিয়ে গুণ করলে আমরা অন্য বস্তুর ভরটা পাচ্ছি। এখন যদি এম ডটটাকে আমরা 1 ধরে নিই, ধরো 1 কেজি, তাহলে 1 হলে এম ইকুয়াল টু হচ্ছে তোমার এ ডট বাই এ। তাহলে এটাকে যদি আমরা 1 মানে একটা প্রমাণ ভর যদি ধরে নিই 1 কেজি, তাহলে সেই 1 কেজি ভরের বস্তুর ত্বরণ আর ওই বস্তুর ত্বরণ এই দুটোর অনুপাতকে আমরা বলছি ওই বস্তুটার ভর। তাহলে একক ভরের বস্তুর ত্বরণ আর ওই বস্তুর ত্বরণ এই দুটোর অনুপাতটাকে ওই বস্তুর আমরা ভর বলছি। এখন দেখো এটা ত্বরণের ধারণা থেকে আসছে। তাহলে ত্বরণ কী করে না, একটা বস্তুর ওপর বল প্রয়োগ করলে যে ত্বরণ সৃষ্টি হয়, এই ত্বরণ সৃষ্টি করতে যে বস্তু যত বাধা দেয় তার ভর তত বেশি হয়েছে। এখন তাহলে এটা বস্তু স্থির থাকার যে প্রবণতা, সেই প্রবণতাটা থেকে এই ধারণাটা আসছে, সেই জন্য এটাকে জড়তীয় ভর বলে হয়েছে। তাহলে এই জড়তীয় ভরটা বস্তুর জাঢ্যের পরিমাপ। জড়তীয় ভর বলতে বস্তুর জাঢ্যের পরিমাপ। এবং সেটা কিভাবে পাওয়া যায় না, জড়তীয় ভর হচ্ছে বস্তুর উপর প্রযুক্ত বল এবং উৎপন্ন ত্বরণের অনুপাত। তাহলে জড়তীয় ভর হচ্ছে প্রযুক্ত বল ও ত্বরণ, বস্তুর ত্বরণ, এই দুটোর অনুপাতটাকে বলা হচ্ছে জড়তীয় ভর। এটা নিউটনের গতিসূত্র থেকে এই ভরের এই ধারণাটা পাওয়া যায়। আবার অভিকর্ষীয় বলের ওপর, বস্তুর ওপর যে অভিকর্ষ বল কাজ করে, সেই অভিকর্ষ বলের ধারণা থেকে ভরের আর একটা ধারণা পাওয়া যায়, সেটাকে অভিকর্ষীয় ভর বলে। সেই জিনিসটা কি না, দেখো যে ধরো দুটো বস্তু আছে, হ্যাঁ, সেই দুটো বস্তু ধরো পৃথিবী পৃষ্ঠের ওপরে দুটো বস্তু আছে, হ্যাঁ, যে কোনো একটা বস্তুর ধরো একটা বস্তুর ভর ধরো এম ও এম ডট ভরের বস্তুর উপর পৃথিবীর আকর্ষণ বল এফ, প্রথম বস্তুটার ক্ষেত্রে ধরো, তাহলে জি পৃথিবীর ভর ক্যাপিটাল এম ধরে নিলাম, জি এম বাই আর স্কোয়ার, আর এফ ডট দ্বিতীয় বস্তুটার ক্ষেত্রে জি ক্যাপিটাল এম এম ডট বাই আর স্কোয়ার। এখানে এমটা হচ্ছে কি তৃতীয় আর একটা বস্তু যার পৃষ্ঠে এটা রাখা আছে, পৃথিবী ধরে নিলাম, পৃথিবীর ভর, আর আরটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। তাহলে এই দুটোর যদি অনুপাত করি তাহলে আমরা কি পাবো দেখো না, এই দুটোর অনুপাত করলে দেখো এফ বাই এফ ডট, এই দুটো যদি অনুপাত করি তাহলে জি এম বাই আর স্কোয়ার সব কেটে যাচ্ছে, তাহলে আমরা পাচ্ছি এম বাই এম ডট। তাহলে সেখান থেকে এম সমান কত পাচ্ছি না, এম সমান পাচ্ছি দেখো এফ বাই এফ ডট ইন্টু এম ডট। তাহলে এখন আগের মতো যদি এম ডট ইকুয়াল টু 1 1 কেজি ধরি, তাহলে আমরা কি পাচ্ছি না, এম ইকুয়াল টু পাচ্ছি এফ বাই এফ ডট, এইটা পাচ্ছি। তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, এই যে ভরটা, এই ভরটা মহাকর্ষ বলের ধারণা থেকে। তাহলে দুটো বস্তু আছে, একটা কি বস্তু না প্রমাণ বস্তু, 1 কেজি প্রমাণ ভরের বস্তু আছে। তাহলে সেই বস্তুটা তৃতীয় একটা বস্তু মনে করো পৃথিবী, তার ওপরে আকর্ষণ বল প্রয়োগ করবে, মহাকর্ষ বল, আবার ওই বস্তুটাও মহাকর্ষ বল প্রয়োগ করবে। তাহলে ওই বস্তুর মহাকর্ষ বল আর ওই প্রমাণ ভরের যে মহাকর্ষ বল, এই দুটোর অনুপাতকে আমরা ওই বস্তুটার ভর বলছি, এবং সেই ভরটা অভিকর্ষীয় ভর বলছি, কারণ এটা অভিকর্ষীয় বলের ওপর ধারণার ওপর ভিত্তি করে এই ধারণাটা পাওয়া যাচ্ছে, সেই জন্য এটাকে অভিকর্ষীয় ভর বলছি। তাহলে অভিকর্ষীয় ভর কাকে বলবো
না তৃতীয় একটি বস্তুর মহাকর্ষীয় ক্ষেত্রে অবস্থিত কোনো বস্তুর ওপর প্রযুক্ত মহাকর্ষীয় বল নির্ধারিত হয় যে ভরের দ্বারা, তাকে মহাকর্ষীয় ভর বলে। অর্থাৎ এই বলটা, যে বলটা বস্তুর ওপর কাজ করে, এই বলটা তোমার এই ভরটার ওপর যে ভরের দ্বারা নির্ধারিত হয় সেটাকেই আমরা মহাকর্ষীয় ভর বলব। অর্থাৎ মহাকর্ষ বলটা যে ভরের দ্বারা নির্ধারিত হয় তাকে মহাকর্ষীয় ভর বলব। এখন এই জড়তীয় ভর আর এই অভিকর্ষীয় ভর, এই দুরকম ভরের তোমার একবারে পুরোপুরি একটার সাপেক্ষে আর একটা কোনোভাবে নির্ভরশীল নয়। দুটোই একটু ভিন্ন পদ্ধতিতে দুটো নির্ণয় করা হচ্ছে। একটা বস্তুর ত্বরণ কেমন সৃষ্টি হচ্ছে তার ওপর তার ভরটা নির্ধারণ হচ্ছে, আর একটা বস্তুর ওপর দ্বিতীয় আর একটা বস্তু যে মহাকর্ষ বল প্রয়োগ করছে, সেই মহাকর্ষ বলের ওপর ভিত্তি করে এই ভরটা নির্ধারণ হচ্ছে। তাই দুটো পুরোপুরি আলাদা। কিন্তু দেখা গেছে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এই যে দু প্রকার ভরের মান পাওয়া যায়, সেই দুটো সঙ্গে কোনো পার্থক্য পাওয়া যায় না, দুটোর মান একই পাওয়া যায়। অর্থাৎ ত্বরণের ওপর ভিত্তি করে যে ভর পাওয়া যায় আর মহাকর্ষীয় বলের উপর ভিত্তি করে যে ভর পাওয়া যায়, এই দুটো সম্পূর্ণভাবে অভিন্ন। সেই জন্য সাধারণ পদার্থবিজ্ঞানে আমাদের এই দুটো ভরকে একটা ভর হিসাবেই বিবেচনা করা হয়। কেবলমাত্র আইনস্টাইনের তোমার জেনারেল থিওরি অফ রিলেটিভিটি, সেখানে এই দুটো ভরকে আলাদা হিসেবে বিবেচনা করা হয়।